কাল দুদকের তলবে যাচ্ছেন না বেনজির। আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় আবেদন, ছাড় পাবেন না সহযোগীরাও। নতুন বাজেট পেশ, কাল 8 লাখ কোটি টাকার আয় ব্যয়ের হিসাব দেবেন অর্থমন্ত্রী। যত্রতত্র প্রকল্প না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সময় বাড়ছে না, ঢাকার আবেদন নাকচ। কুয়ালালামপুরের দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। 60 উপজেলায় ভোট শেষে চলছে গণনা। চতুর্থ ধাপেও ভোটার উপস্থিতি কম। ব্রাহ্মণবাড়িয়ায় নিহত এক প্রতিবেশী দেশের নির্বাচনের প্রশংসা ফখরুলের। এবং দিল্লির মসনদ ঘিরে নানান নাটকীয়তা। প্রতাপশালী মোদি এখন পরনির্ভরশীল, ভরসা জোটের উপর শনিবার হতে পারে শপথ। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। কাল দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হচ্ছেন না পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়েছেন তিনি। বুধবার দুদক কার্যালয়ে এ তথ্য জানান কমিশনার জহুরুল হক। আর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, বেনজির আহমেদ বিদেশে চলে গেছেন এমন অফিসিয়াল রেকর্ড নেই। সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। সাবেক আইজিপি বেনজির আহমেদ নামে বেনামে তৈরি করেছেন সম্পদের পাহাড়। দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে সব অবৈধ সম্পদের তথ্য ও প্রমাণ। তার এই অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের আবেদনে বেনজির আহমেদের সম্পদ দফায় দফায় বাজেয়াপ্ত করেন আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 6 জুন সাবেক এই আইজিপিকে এবং 9 জুন তার স্ত্রী ও সন্তানদের দুদকে তলব করা হয়। এরপরই বেনজির আহমেদের দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। বুধবার দুদক কমিশনার জহুরুল হক জানান, 6 জুন দুদকে হাজির হতে পারবেন না সাবেক আইজিপি। 15 দিনের সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তিনি। 15 দিনের সময় চাইতে পারে, আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়। যদি সন্তুষ্ট হয়, অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। আর দুদকের আইনজীবী জানান, বেনজির আহমেদ বিদেশ চলে গেছেন এমন অফিসিয়াল রেকর্ড নেই। আমাদের কাছে অফিসিয়াল কোনো রেকর্ড নেই যে উনি বিদেশে চলে গিয়েছেন। আমরা এখনও আজকে 5 জুন 12:30 আমরা এখনও বিশ্বাস করি উনি আগামীকাল 6 জুন দুদকে আসবেন, হাজির হবেন, দুদকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। কোথায় নেই সাবেক আইজিপি বেনজিরের সম্পদ? এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেশের 10 জেলায় মিলেছে 2385 বিঘা জমি। কৌশলে এবং জোর করে দেশের বিভিন্ন জেলায় প্রান্তিক কৃষক এবং সংখ্যালঘুদের কাছ থেকে জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনেকেই করেছেন নির্যাতনেরও অভিযোগ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। কেবল মাদারীপুরেই স্ত্রী ও 4 কোম্পানির নামে 270 বিঘা জমি কেনেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। কাউকে ভয়ভীতি দেখিয়ে, কারো কাছ থেকে জোরপূর্বক বালু ফেলে, আবার কারো জমির মাটি কেটে নিয়ে কৃষকদের বাধ্য করেন জমি বিক্রিতে। এ নিয়ে কেউ মুখ খুললেই থানায় ধরে নিয়ে নির্যাতন চালাতো বেনজির বাহিনী। সহকর্মী শিবশঙ্কর রবিদাসের পাঠানো তথ্য ও ছবিতে আপনপুর রিপোর্টে বিস্তারিত। মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা সাতপাড় ডুমুরিয়া মৌজা। এ গ্রামের সন্তোষ হাজরা প্রায় 100% আবাদি জমি বাধ্য হয়ে বিক্রি করেন বেনজিরের প্রকল্পের জন্য। আমরা ভাবছি যে পাশ দিয়ে এই জমি রাখা আমাদের জন্য নিরাপদ না। সব মূল্য ওই জায়গায় লেখা আছে কাগজপত্রে, সেরকম মূল্য আমরা পাইনি। আমি দেখছি অনেক দাম ধরা ওখানে জমি। এমনি ভাবে মাদারীপুর ও গোপালগঞ্জের অনেকের জমি স্ত্রী জিশান মির্জার নামে বাগিয়ে নেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ভূমি মালিকদের দেয়া হয়নি ন্যায্য দামও। কারো কারো জমি তো বাগিয়েছেন টাকা ছাড়াই। স্ত্রী জিশান মির্জাকে চেয়ারম্যান দেখিয়ে সাভানা ফার্ম প্রোডাক্ট, সাভানা ন্যাচারাল পার্ক লিমিটেড, সাভানা রিসোর্ট অ্যান্ড প্রাইভেট লিমিটেড এবং সাভানা অ্যাগ্রো লিমিটেড নামে 4টি কোম্পানির জন্য এভাবেই দখল করেন 270 বিঘা জমি। জমি না দিলে তোমার জমি যে মাঝখানে পড়ছে এটা আমরা নিয়ে নেবো, হ্যান তেন, মানে বিভিন্ন ধরনের কথা বলে। এই জন্য এই জমিগুলো মানুষের দিয়ে দেওয়া লাগছে। মানে একবার হুমকি দিছে যে জমি না দেশ তাহলে জমির উপর দিয়ে যাবি কিভাবে, জমি যদি না দেশ তাহলে প্লেন নিয়ে ওই জমির উপর দিয়ে যাবি। এসব জমি দখলে নিতে বেনজিরের হয়ে কাজ করত তৈমুর ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তা। সঙ্গে ছিলেন স্থানীয় দালালরা, যারা ভয়ভীতি দেখিয়ে নিরীহ কৃষক ও জেলেদের জমি দখল করত। এসব জমির ধারে কাছেও স্থানীয়দের কেউ গেলে থানায় নিয়ে চালানো হতো নির্যাতন। নিয়ে গেছে, মারছে, তারপরে মানুষে কয়েছে তোর শহরে 2টা মারছে। আসলে পরে কই বাবা কোহানে তোর কি হচ্ছে আমার দেহ
অপরাধী মাছি ধরতে চাই ওর অপরাধ। নিয়ে গেল দইরা নৌকাটা ফেলাইয়া বাইরে নিয়ে তারপর ওই জায়গায় বসে আবার মারছে। বিভিন্ন কৌশলে ভয়ভীতি দেখাইয়া এদের থেকে এই সম্পত্তি দলিল করা হয়েছে। এখন তাদের দাবি এই সম্পত্তি তারা যে মূল্য পাইছে সেই মূল্য ফেরত দেবে এবং তাদের জমি তারা পাইতে ইচ্ছুক। 113টি দলিলের মাধ্যমে জমিগুলো হস্তান্তর হলেও আদালতের নির্দেশনায় এই জমিগুলো বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছেন সাব রেজিস্ট্রার। সাবানা ফার্ম প্রোডাক্টস, সাবানা ন্যাশনাল পার্ক প্রাইভেট লিমিটেড, সাবানা রিসোর্স অ্যান্ড কান্ট্রি ক্লাব, আর আরেকটা হলো সাবানা অ্যাগ্রো লিমিটেড। এর পক্ষে চেয়ারম্যান জিশান মির্জা, স্বামী বেনজির আহমেদ, আর ঠিকানাটা আছে। বিজ্ঞ আদালত এটা নিষেধাজ্ঞা দিয়েছে। এই জমি যাতে ট্রান্সফার না হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ থাকি। মাদারীপুর ও গোপালগঞ্জের কয়েকটি গ্রামের মানুষ এখনও বেনজির আতঙ্কে রয়েছেন। ভুক্তভোগী এসব মানুষ দখল হওয়া জমি ফেরত পেতে হস্তক্ষেপ চান সরকারের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার বাজেট প্রসঙ্গ। অর্থনীতির কঠিন সময়ে সংযমী এবং আত্মরক্ষার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 2.5 লাখ কোটি টাকার ঘাটতি সহ বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। রাজস্ব আদায় প্রত্যাশা মতো না হওয়ার পাশাপাশি উন্নয়ন ব্যয় মেটাতে বড় আকারের ঋণের পরিকল্পনা করেছে সরকার। বিস্তারিত আমেনা প্রণামীর রিপোর্টে। কয়েক বছর ধরেই অর্থনীতিতে স্পষ্ট টানাপোড়েন আর অস্থিরতা। লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির, নেই প্রত্যাশিত বিনিয়োগও। এ অবস্থার মধ্যেই 2024-25 অর্থ বছরে 2.5 লাখ কোটি টাকার ঘাটতি সহ বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে বেড়েছে মাত্র 4%। মূল্যস্ফীতির সমন্বয় করলে প্রকৃত অর্থে কমেছে বাজেটের আকার। মূল্যস্ফীতির নিয়ন্ত্রণকে প্রধান লক্ষ্য ধরে বাজেটের আকার বাড়াতে নজর দিতে পারেনি সরকার। এনবিআর এর লক্ষ্য ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা বছর ব্যবধানে, যা বেড়েছে মাত্র 11%। এডিপির প্রায় 1200 প্রকল্পে 2,65,000 কোটি টাকা বরাদ্দ থাকছে। রাজস্ব আদায়ের প্রত্যাশা মতো না হওয়ার পাশাপাশি উন্নয়ন ব্যয় মেটানোর জন্য বড় আকারের ঋণ পরিকল্পনা করছে সরকার। কমানো হয়েছে এনবিআর এর বাইরে অন্য উৎস থেকে আদায়ের লক্ষ্যমাত্রা। ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা, যা পূরণে দেশি বিদেশি ঋণের সুদই দিতে হবে 1.25 লাখ কোটি টাকা। নতুন নতুন বিনিয়োগে সংযত হবার পরামর্শ এনবিআর এর সাবেক চেয়ারম্যানের। বাজেট বাড়ানো মানে কি? কর্মসূচি পালন করা, কিছু করা। তো সেটা তো আমার করতে হবে, আমি ওটা থামাতে পারবো না, কমানো পারবো না, এটা হবে না। বাজেট বাড়তে হবে। এখন সাথে সাথে যে জোরটা দিতে হবে বাস্তবায়নের। 3 বছরের প্রজেক্ট 7 বছর 8 বছর লেগে যাচ্ছে, এতে খরচ বাড়তেছে। হ্যাঁ, তারপর আমি যে রিটার্নটা পেতাম সেই রিটার্নটা পাচ্ছি না, এখানে আমার নজর দিতে হবে। বরাবরের মতো বাজেটে মোট ব্যয়ের 2/3 বেশি যাচ্ছে অউৎপাদনশীল খাতে। 4,69,000 বেতন ভাতা এবং ভর্তুকি সহ নানা ব্যয় মেটাতে, সুদ মেটাতে 1,13,500 কোটি টাকা, উন্নয়নমুখী বিনিয়োগে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাজেট বাস্তবায়নে তদারকির প্রয়োজন বলে মনে করছেন এ অর্থনীতিবিদ। সবচেয়ে দুর্বলতম দিক বাংলাদেশের উন্নয়ন কৌশল, উন্নয়নের যত রকম কার্যক্রম সবচেয়ে বাস্তবায়ন হয় না, কারণ সক্ষমতার অভাব আছে। যারা বাস্তবায়ন করে তাদের সততার অভাব আছে, তাদের নিষ্ঠার অভাব আছে, আর সর্বোপরি আপনার তাদের কাজগুলো মনিটর করা, তাদের করে পরিবীক্ষণ করার এবং কারেক্টিভ অ্যাকশন নেওয়ার কোনো বিষয় নাই। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হলেও বড় অঙ্কের ঘাটতি থাকবে এ বাজেটে। টাকার অঙ্কে যা 2,55,000 কোটি টাকা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। যত্রতত্র প্রকল্প নিয়ে অপচয় না করতে সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদের 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি নির্দেশ দেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে জটিলতার জন্য যারা দায়ী তাদের ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান শেকিব।
দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশন বসে বুধবার বিকেল 5টায়। অধিবেশনের শুরুতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও বাংলাদেশের 3 সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব পাশ হয়। এরপর সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দেশের বিভিন্ন প্রকল্প শেষ করতে দেরি হওয়ায় ব্যয় বাড়ে জানিয়ে এ বিষয়ে সতর্ক থাকতে সব মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকায় চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে সমাপ্ত হয় না, ফলে প্রকল্প অন্তর্ভুক্ত কাজের বাস্তবায়ন অগ্রগতি যেমন ব্যাহত হয়, তেমনি যথাসময়ে প্রকল্পের সুবিধা প্রাপ্তি থেকে উপকারভোগীরা বঞ্চিত হয়। এক্ষেত্রে কারিগরি, প্রযুক্তিগত ও প্রকৌশলগত বিষয়াধীন ঝুঁকি, সংবেদনশীলতা, প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও আইনগত বিষয় ইত্যাদি বিশ্লেষণপূর্বক প্রকল্প প্রণয়নের বিষয়ে গুরুত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা বিভাগকে দৃষ্টি আকর্ষণ করা হয়ে থাকে। জানান, কর্মীদের মালয়েশিয়া যাওয়া নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে, এতে কারো গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হবে। যারা বাইরে যেতে চাবে তাদের জন্য যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা তৈরি করে দিয়েছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেখানে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। আমরা যে সারা বাংলাদেশ ব্যাপী ডিজিটাল সেন্টার করে দিয়েছি, তার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারে সেই সুযোগটাও করে দেওয়া হয়েছে। কিন্তু এছাড়াও কিছু লোক সবসময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায় এবং এই যেতে যেয়েই কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয়। তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। জেলায় জেলায় মেডিকেল কলেজ দরকার নাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মেডিকেল কলেজ করার আগে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। আসলে বাঙালি হুজুগে বাতে, যখন একটা কিছু করবেন তখন সবার ঘরের দরজা একটা করে চাই। যেমন এয়ারপোর্ট, এখানেই একজন মানুষ সংসদ সদস্য বলে দিলেন তার জেলায় এয়ারপোর্ট, আর জেলায় জেলায় এয়ারপোর্ট হয় না। আর মেডিকেল কলেজগুলিও যে যখন আমরা করছি, অবশ্যই মেডিকেল কলেজ করবার আগে যথাযথ শিক্ষক পাওয়া যাবে কিনা, কত ছাত্র পাওয়া যাবে এবং যারা শিক্ষা নেবে সেখানে সেই হাসপাতাল উপযুক্ত আছে কিনা বা সেই সেবাটা নিতে পারবে কিনা, এই সকল বিষয়গুলি বিবেচনা করেই কিন্তু মেডিকেল কলেজগুলি করা হয়। দলমত নির্বিশেষে সবাই আওয়ামী লীগের উন্নয়নের ফল ভোগ করছে বলেও জানান সরকার প্রধান। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো যে থাকছে, 30 জুন শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে 14,51,000 শিক্ষার্থী। 29 জুন থেকে 2.5 মাস কোচিং সেন্টার বন্ধের নির্দেশ। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা বাতিলে 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধাদের 30% কোটা বহাল থাকবে। হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রায় দেন। বুধবারের সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর সরকারি চাকরিতে নবম থেকে 13তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে 45% কোটা তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। কোটা পর্যালোচনা কমিটির সুপারিশ ভিত্তিতে 2018 সালের 3 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে কোটা থাকবে না। পরে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান। কোনো পার্সেন্টেজের উপরে কিন্তু ওই গেজেটটা হয়নি, প্রজ্ঞাপনটা হয়নি। হয়েছিল যে সকল কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং সেই মেধার ভিত্তিতে নিয়োগের যে প্রজ্ঞাপন ছিল সেইটাই চ্যালেঞ্জ করে রিট হয়েছে। মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এসেছিল, সেই প্রজ্ঞাপনটা পুরাটাই বাতিল হলো। অর্থাৎ যেরকম না, যেভাবে কোটা পদ্ধতি আগে ছিল এখনও সেইভাবে কোটা পদ্ধতি থাকবে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও যেসব শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের যাওয়ার আর সুযোগ নেই। বাংলাদেশের পক্ষ থেকে আবেদন করা হলেও মালয়েশিয়া সরকার তা নাকচ করে দিয়েছে। আর যাদের গাফিলতির কারণে প্রায় 17,000 কর্মী আটকা পড়েছে তাদের বিরুদ্ধে তদন্তে
তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। চলমান মালয়েশিয়ান শ্রমবাজার সংকট নিয়ে আলোচনা করার জন্য বেলা 11টায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন মালয়েশিয়ান হাইকমিশনার হাজনা মোহাম্মদ। এ সময় তারা চলমান শ্রমবাজার নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে কথা বলেন। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তারা। পরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, মেয়াদ বাড়ানোর জন্য মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার হাইকমিশনের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাইকমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা রিকোয়েস্ট করেছি। আর যাদের অব্যবস্থাপনার জন্য প্রায় 17,000 কর্মী যেতে পারেনি তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা ইনকোয়ারি টিম করেছি 6 সদস্য বিশিষ্ট, যে এইটা কোন কারণে যাইতে পারে নাই, কি কোন সমস্যা হয়েছে, কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। তবে মালয়েশিয়ান হাইকমিশনার জানান, সময় আর বাড়ানো হবে না। বিষয়টি আগেই বাংলাদেশ সরকারকে তার সরকার জানিয়ে দিয়েছিল। রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ার সরকারের বিরুদ্ধে অসহযোগিতার যে অভিযোগ তুলেছেন তাও তিনি নাকচ করে দেন। The whole Malaysian government, we stick to the deadline. But visa is issued in 2 June. What do you say about this? Everybody can make an allegation, but we cannot entertain any allegation without any proof whatsoever. But so far, the whole Malaysian government, including those who are issuing the visa, we stick by the deadline. যারা যেতে পারেননি তাদের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 8 জুনের মধ্যে বিএমটি কার্ডধারীদের নির্দিষ্ট ইমেইলে আবেদন করার জন্য বলা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ভারত প্রসঙ্গ। জোট গঠনের আলোচনার মাঝেই আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাতে মোদীকে অনুরোধ জানান রাষ্ট্রপতি মুর্মু। ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী শনিবার টানা 3য়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদী। নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুৎফর কবিরের প্রতিবেদনে বাকিটা জানব। লোকসভা নির্বাচনে কারা সরকার গঠন করবে এমন ধোঁয়াশার মাঝেই বুধবার হঠাৎ রাষ্ট্রপতি ভবনে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। এরপরেই নিজের পদত্যাগপত্র জমা দেন তার হাতে। মোদীর পদত্যাগপত্র গ্রহণ করলেও নতুন সরকার গঠনের আগ পর্যন্ত দায়িত্ব চালিয়ে নেওয়ার অনুরোধ জানান রাষ্ট্রপতি। নির্বাচনের ফলাফল পর্যালোচনার জন্য বুধবার সকালের দিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক হয়, যেখানে সভাপতিত্ব করেন নরেন্দ্র মোদী। বৈঠক পরবর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়। এনডিটিভি জানিয়েছে, বেলা 11:30টায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকটি শুরু হয়। এটি মোদীর দ্বিতীয় মেয়াদের সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক। সবকিছু ঠিক থাকলে 3য়বারের জন্য সরকার গঠন করতে চলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। একাধিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শনিবার 8 জুন প্রধানমন্ত্রী হিসেবে 3য় মেয়াদে শপথ নিতে পারেন এমন খবর জানিয়েছে। তার আগেই পূর্ববর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সরে দাঁড়ালেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য নির্ভর করতে হচ্ছে শরিকদের উপর। এতে এই ডালপালা মেলছে নানা সমীকরণের। এ নিয়ে বিস্তারিত থাকছে রাহিন কবির শুভ্র রিপোর্টে। দিল্লির মসনদকার এ নিয়ে দিনভর নানা নাটকীয়তা শেষে মিলছে আভাস। অনেকটাই ফিকে হয়েছে মোদি ম্যাজিক। লোকসভা নির্বাচনে ব্যক্তি নয়, ভারতের জনগণ ব্যবস্থার প্রতি জানিয়েছে তাদের রায়। এতে মোদির দল বিজেপি এককভাবে সর্বোচ্চ সংখ্যক আসন পেলেও তাদের জোট স্পর্শ করতে পারেনি 300 আসনের লক্ষ্যমাত্রা। বিপরীতে প্রবল শক্তি নিয়ে উঠে এলো কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এর মধ্য দিয়ে টানা 1 দশক পর অবসান ঘটল মোদির একদলীয় শাসনের।
এবার লোকসভা নির্বাচনে বুথ ফেরত জরিপকে মিথ্যা প্রমাণ করে বিস্ময়কর ফল করেছে কংগ্রেসের ইন্ডিয়া জোট। আর আগের 2 নির্বাচনে ভালো করলেও এবার ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেনি বিজেপি। তাই জোটকে প্রাধান্য দিয়ে গঠন করতে হবে সরকার। আর এই বিষয়টিরই সুবিধা নেওয়ার ইঙ্গিত দিয়েছে কংগ্রেস। জোট ভেঙে সরকার গঠনের চেষ্টা চালাবে তারা। বিজেপি সরকার গড়লেও হতে হবে পরমুখাপেক্ষী। তাদের ঘাড়ে প্রতিনিয়তই শ্বাস ফেলবে বিরোধী জোট ইন্ডিয়া। মঙ্গলবার দলীয় কার্যালয়ে সোনিয়া গান্ধী, রাহুল ও প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও নৈতিক পরাজয় হয়েছে বলে জানান তিনি। আর জোট গঠনের বিষয়ে সবার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন বলে জানান রাহুল গান্ধী। স্পষ্ট হয়ে গয়া হ্যায় कि ये मैंडेट मोदी जी के खिलाफ गया है। जो इंडिया गठबंधन डिसाइड करेगा उस पे हम एक्शन लेंगे। এদিকে ফলাফল ঘোষণার মধ্যে কালীঘাটের দপ্তরে সংবাদ সম্মেলন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় রাজ্যবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মোদির কঠোর সমালোচনা করেন তিনি। বাংলার মানুষকে আমাদের আরো কনগ্রাচুলেশন, এদেরকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত। রিগিং করে কিছু হয় না। মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত। টানা 10 বছর দাপিয়ে দেশ শাসন করলেও জোট সরকার চালানোর কোনোই অভিজ্ঞতা নেই প্রধানমন্ত্রী মোদির। তীরে এসে তরি না ডুবলে জোট সামলানোর মতো কঠিন কাজটি এবার রপ্ত করতে হবে তাকে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গণনা, অপেক্ষা ফলাফলের। দর্শক, সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রংপুর থেকে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। রফিক, চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, আমাদের দর্শকে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে আজকে রংপুরের 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটি রংপুরের বদরগঞ্জ আর একটি তারাগঞ্জ। কিছুক্ষণ আগে এই 2টি উপজেলায় ফলাফল ঘোষণা করা হয়েছে। তারাগঞ্জ উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান লিটন এবং রংপুরে বদরগঞ্জ উপজেলায় নির্বাচিত হয়েছেন ফজলে রাব্বি চুইট। আমি যদি আপনাকে একটু বলি যে এই দুজনেই এর বর্তমান চেয়ারম্যান ছিলেন। তো এই নির্বাচনের পর যে উল্লাস, সেই উল্লাসটিকে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে যে মিছিল মিটিং, সেগুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা আমাদের সঙ্গে এখন রয়েছেন রংপুরের বদরগঞ্জ পৌরসভার মেয়র, যিনি বদরগঞ্জ উপজেলার যে ফজলে রাব্বি চুইট নির্বাচিত হলেন, তার প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন। আমরা তার কাছে তার অনুভূতি জানতে চাই যে আপনার এই বিজয়ে আপনাদের অনুভূতিটা কি? আজকের বিজয় মনে হচ্ছে যে জনতার বিজয়। এ বিজয় আমরা যে জনতা যে বিজয় দিয়েছে, এর ঋণ আমরা জীবনে পরিশোধ করতে পারবো না। আজকে বদরগঞ্জের লোক এবং আপামর লোক কালো টাকা, পেশি শক্তির বলয় গুন্ডিয়ে আজকে যে ফজলে রাব্বি চুইটকে জয়ী করেছে, এটা আল্লাহ তাআলার অসীম রহমত। আসলে যে ফজলে রাব্বিকে যে গরিব জনগণ ভালোবাসে, তা প্রমাণ এখান থেকে বোঝা যায়। 3বারে প্রার্থী তিনি হ্যাট্রিক করলেন। আমাদের এমপি মহোদয় ডিপচৌধুরী, তিনিও হ্যাট্রিক করেছেন। জনতার সঙ্গে থাকলে সব সময় বিজয় পাওয়া যায়, আর জনতার সঙ্গে না থাকলে কোনো বিজয় পাওয়া যায় না। কিভাবে সমন্বয় করে কাজ করবেন এলাকার উন্নয়নে? আমরা মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং আমি একসঙ্গে থেকে ইনশাআল্লাহ 10টি ইউনিয়ন, একটি পৌরসভার সমস্ত কাজ সম্পূর্ণ করতে চাই 5 বছরের মধ্যে। যদি আপনি শুনছিলেন, আমরা কথা বলছিলাম এখানকার যে নির্বাচনী এজেন্ট ছিলেন, প্রধান নির্বাচনী এজেন্ট, তার সঙ্গে একটি বিষয় জানিয়ে রেখে যে নির্বাচনের আগে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটারদের, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এমনটাই প্রত্যাশা করেন এখানকার ভোটাররা। যদি এই ছিল রংপুর থেকে নির্বাচনের ফলাফলের সর্বশেষ খবর। ধন্যবাদ রফিকুল। আবার যাব আমরা সুনামগঞ্জে আমাদের আরেক সহকর্মী মেহেদি হাসান আছেন। মেহেদি, আপনি যুক্ত হয়েছেন নিশ্চয়ই। মেহেদি, আপনার সেখানে কি অবস্থা? চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের গণনা শেষে আসলে ফলাফল ঘোষণা হয়েছে কিনা, কি অবস্থা আসলে সবকিছু মিলিয়ে জানাবেন আমাদের দর্শককে।
জ্যোতি, আজকে ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের যে নির্বাচনটি সুনামগঞ্জে কিন্তু চতুর্থ ধাপে, এবং এই নির্বাচনের মাধ্যমে কিন্তু সুনামগঞ্জে শেষ যে উপজেলাগুলো ছিল সেই উপজেলাগুলো নির্বাচন হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সদর উপজেলা প্রাঙ্গণে। এখানে আসলে যে প্রার্থীদের সমর্থকরা আছেন তারা এখানে জড়ো হয়েছেন। এখানে কিছুক্ষণের মধ্যে হয়তো সরকারিভাবে ভোটের যে ভোট গণনা শেষ হবে এবং বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। তো আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি, সুনামগঞ্জ সদর উপজেলায় ভোট যুদ্ধে এগিয়ে আছেন বর্তমান যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, এবং আপনি জানেন যে সুনামগঞ্জের যে শান্তিগঞ্জে এবং মধ্যনগরেও উপজেলা নির্বাচন চলছে, এবং শান্তিগঞ্জে যিনি এগিয়ে আছেন তিনি সাবেক মন্ত্রীপুত্র, সাবেক বর্তমান এমপি এম এ মান্নানের পুত্র সাদাত মান্নান অভি, তিনি ভোট যুদ্ধে এগিয়ে আছেন। এবং মধ্যনগরে আব্দুর রাজ্জাক ভুইয়া নামে যিনি নির্বাচন, তিনি আসলে আজকের এই ভোট যুদ্ধে এগিয়ে আছেন। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো সরকারিভাবে যে নির্বাচনের যে ফলাফল ঘোষণা করা হবে। এবং সুনামগঞ্জে আজকে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে প্রায় 14 জন চেয়ারম্যান প্রার্থী এবং 42 জন ভাইস চেয়ারম্যান, পুরুষ মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। জ্যোতি, আমাদের সহকর্মী মেহেদি হাসান যুক্ত হচ্ছিলেন সুনামগঞ্জ থেকে। চতুর্থ ধাপের 60 উপজেলায় নির্বাচনে ভোটার উপস্থিতি 34.33% বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমে এমন তথ্য দেন তিনি। বরিশালে 5 জন আহত হয়েছেন, ওই 11 জনের বাহিরে ওরা একটু কোপাকুপির মতো হয়েছে মোটরসাইকেল নিয়ে ধাওয়াটা করতে গিয়ে, সেখানে 5 জন আহত হয়েছে। খুব গুরুতর নয়, কিন্তু মাইনরের চেয়ে একটু বেশি। কেন্দুয়াতে একজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার নিজেই ব্যালট পেপারে সিল স্ট্যাম্পিং করছিলেন, সেটা উদ্ঘাটিত হয় এবং তাকে গ্রেপ্তার করে কাস্টডিতে পাঠানো হয়েছে। ডক্টর ইউনূসের বিচার হবে আইন অনুযায়ী, এর কোনো ব্যতিক্রম হবে না। অন্যায়ভাবে কোনো রায় বিচার ও আইনের ব্যর্থই হবে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুদক একটি স্বাধীন সংস্থা উল্লেখ করে তিনি বলেন, অভিযোগ থাকলে দুদক মন্ত্রীদের ও তদন্ত করতে পারে, মামলাও করতে পারে। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আলোচনার শুরুতেই উঠে আসে উপজেলা নির্বাচন ইস্যু। উপজেলা নির্বাচন সংঘাতপূর্ণ হওয়ার কথা থাকলেও তা সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনে আমাদের দেশের ইতিহাসে সহিংসতার উপাদান বেশি এবং প্রাণহানিটা এখানে হয়েই থাকে। তো সেটা বিচার করলে বিগত জাতীয় সংসদ নির্বাচনও কিন্তু পিসফুল একটা ইলেকশন বাংলাদেশে, কোনো ক্যাজুয়ালিটি ছাড়া। এবারও উপজেলায়ও আমরা আজকেও কোনো ক্যাজুয়ালিটি খবর আমরা পাইনি। সরকার প্রধান দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দুদক একটি স্বাধীন সংস্থা, অভিযোগ থাকলে দুদক মন্ত্রীদের নিয়েও তদন্ত ও মামলা করতে পারে। মনু আহমদ 8 জনকে ডিঙ্গিয়ে তাকে করা হয়েছে সেনাপ্রধান, এটা কাজ শিখছে, ঠিক আওয়ামী করেছে। মির্জা ফখরুলের এতটুকু লজ্জা করে না, নিজেরা যা করেছে সেটা এখন আওয়ামী লীগের সাথে তুলনা করছে। তাদের দলের লোকেরা দুর্নীতি করেছে, সেই দুর্নীতির বিচার হয়, তারা একজন লোককে শাস্তি দিতে পারে। আমাদের আমলে দুদকে কত মামলা, আমাদের এমপি, প্রাক্তন এমপি, নেতা অনেকের বিরুদ্ধে মামলা আছে, বিচার হচ্ছে। দুদক স্বাধীন, দুদক মন্ত্রীদেরও যদি কেউ দুর্নীতি করে তাকে তদন্ত করতে পারে, মামলা করতে পারে।
এ সময় তিনি বলেন, ডক্টর ইউনূসের বিচার আইন অনুযায়ী হবে। তাকে অপমান করার কোনো দুরভিসন্ধি সরকারের নেই বলেও জানান ওবায়দুল কাদের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনও নির্বাচন ব্যবস্থা আছে বলেই ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি মোদির বিজেপি। বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সাবেক আইজিপি বেনজির সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিলেন, আর অনেককে ডিঙিয়ে আর্মি চিফ করা হয়েছিল আজিজ আহমেদকে। ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, বর্তমান সরকারকে সরাতে না পারলে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। বেনজির সাহেব তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান। তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকীর্তি, তার চুরি, তার দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন, সে কি আওয়ামী লীগ করে? উনি আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। সরকারের প্রত্যক্ষ সহযোগিতাতেই সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশ ত্যাগ করতে পেরেছেন বলে দাবি করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। বুধবার সন্ধ্যায় সংসদে বাজেট অধিবেশনে এ মন্তব্য করেন তিনি। বলেন, যেখানে বিরোধী দলীয় নেতাদের চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দেয়া হয়, সেখানে বেনজির দেশ ত্যাগের কথা সরকার জানে না, বিষয়টি হাস্যকর। একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিরোধী দলের বিদেশ যাবেন, তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন। সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। দেখছেন সংবাদ রাত। আগামী 30 জুন শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে 14,51,000 শিক্ষার্থী। পরীক্ষায় প্রশ্ন ফাঁস কিংবা উত্তর সরবরাহে কেউ জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বুধবার সকালে সচিবালয়ে বৈঠক করে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটি। সভা শেষে ব্রিফ করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি জানান, এবার পরীক্ষার্থী বেড়েছে 91,448 জন, আর কেন্দ্রের সংখ্যা 2,658টি। প্রশ্ন ফাঁস রোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে গুজব ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন এইচএসসি সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত এবং নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 29 জুন 2024 হতে 11 আগস্ট 2024 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। কেন্দ্রের কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন। দেশে কোনো এলাকায় বন্যা দেখা দিলে সেখানে পরীক্ষা নেওয়া হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাস হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে। স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। আইসিসি কৌশলীরা গাজা যুদ্ধে সংশ্লিষ্ট ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদনের পর এই পদক্ষেপ নিল প্রতিনিধি পরিষদ। আফরিন মোয়ের রিপোর্টে আমরা বিস্তারিত জানব।
গাজায় হামাস নির্মূলের নামে গেল ৮ মাস ধরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। এ অবস্থায় তথ্য প্রমাণ সংগ্রহের পর উপত্যকাটিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ সংগঠন করছে বলে জানান আইসিসির প্রধান কৌঁসুলি। ২০ মে ইসরায়েল ও হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন করিম খান। এর পরপরই এ নিয়ে নিন্দা জানান ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। তবে শুধু নিন্দাই নয়, আইসিসির ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব আনেন ইসরায়েলপন্থী রিপাবলিকানরা। সম্প্রতি এ নিয়ে ভোটাভুটি হয় প্রতিনিধি পরিষদে, যেখানে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিল পাশ করা হয়। 247 জনের মধ্যে 155 জনের ভোটে পাশ হয়েছে বিলটি। এতে 42 জন ডেমোক্রেট সমর্থন জানান। বিলটি প্রতিনিধি পরিষদে পাশ হলেও এটি আইনে পরিণত হবে না বলে মনে করা হচ্ছে। তবে গাজায় যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ইসরায়েলকে তাদের সমর্থন অব্যাহত রাখারই প্রতিফলন বলছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।